এনকে টিভি বাংলার বাইরে দূরে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। মুর্শিদাবাদ থেকে আমি বিনয়। আজকে এই বাইরে দূরে অনুষ্ঠানে আমরা আপনাদের দেখাবো মুর্শিদাবাদের নবাবনগরী লালবাগ, যেখানে রয়েছে নবাব সিরাজদৌল্লার রাজপ্রাসাদ। তার পাশাপাশি আর কি দর্শনীয় স্থান রয়েছে চলুন আমরা দেখাই ঘুরে আপনাদের। ব্রিটিশ শাসনের পূর্বে স্বাধীন বাংলার শেষ রাজধানী ছিল মুর্শিদাবাদ। এই শহরের সঙ্গে জড়িয়ে রয়েছে জয় পরাজয়ের গ্লানি, বিশ্বাসঘাতকতার ইতিহাস। বঙ্গ, বিহার এবং ওড়িশার দেওয়ান নবাব মুর্শিদ কুলি খাঁর নামে এই শহরের নামকরণ করা হয়েছিল। 1717 সালে মুর্শিদাবাদকে বাংলার রাজধানী করা হয়। 1757 সালে এই মুর্শিদাবাদের কাছেই পলাশীর প্রান্তরে হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নবাব সিরাজ উদ্দৌলার মধ্যে ঐতিহাসিক লড়াই। বাংলার পূর্ণ শাসনভার ব্রিটিশদের দখলে গেলে রাজধানী কলকাতায় স্থানান্তরিত করা হয়, ফলে কৌলিন্য হারায় মুর্শিদাবাদ। আজও এখানকার প্রাচীন স্থাপত্য এবং ধ্বংসাবশেষ ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। এটাকে নবাব বাড়িও বলা হয়, হাজারদুয়ারিকে। আমরা সেই ছোটবেলায় সে নবাব বাড়ি বলে আমরা জানতাম। সেই নবাব বাড়ি কে কেন্দ্র করে হাজারদুয়ারি, তারপরে গিয়ে তোমার যে মসজিদটা ইমামবাড়া, এই সমস্তটাকে কেন্দ্র করে এলাকাটাকেই নাম হচ্ছে কিল্লা নিজামত। সে কিল্লা নিজামতটা একটা মৌজা, সেই মৌজার রক্ষণাবেক্ষণ সরকার করে। মুর্শিদাবাদ এসে দর্শনীয় স্থানগুলির মধ্যে পর্যটকরা সবার আগে রাখেন হাজারদুয়ারি প্রাসাদকে। মুর্শিদাবাদের লালবাগে ভাগীরথীর তীরেই হাজারদুয়ারি। অনেকেই এটিকে সিরাজের প্রাসাদ বলে জানেন, কিন্তু তা সত্য নয়। সিরাজের প্রাসাদের নাম ছিল হীরাঝিল, তা ভাগীরথীর গর্ভে বিলীন হয়ে গেছে। হাজারদুয়ারি সেটা গঙ্গা গর্ভে তলিয়ে গেছে হীরাঝিল, যেখানে সিরাজউদ্দৌলা থাকতেন, সেটা গঙ্গা গর্ভে হারিয়ে গেছে। কিন্তু বর্তমান যেটা আমরা দেখি হাজারদুয়ারি, সেটা যেখানে ছিল সেখানেই আছে। প্রায় 41 একর জায়গার ওপর তৈরি হাজারদুয়ারির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 1829 সালে। নির্মাণ কাজ শেষ হয় 1837 সালে। বর্তমানে প্রাসাদটি হাজারদুয়ারি নামেই পরিচিত হলেও তৈরির সময় এটির নাম ছিল বড়কুঠি। হাজারদুয়ারি নিয়ে অনেক কথা চালু থাকলেও তার বেশিরভাগেরই ঐতিহাসিক সত্যতা নেই। और सिराजुद्दौला का यहाँ कुछ नहीं है, सिर्फ एक तलवार है सोल्ड, वो भी मेरे पास डॉक्यूमेंट नहीं है, वो भी अप्रॉक्स। क्योंकि आप अपने कॉमन सेंस से सोचिए कि आज सिराजुद्दौला के मरने का 80 साल के बाद कंप्लीट हुआ और ये 38 में अंग्रेज चालू किया, तो उसका तलवार किसने रखा था, कहाँ था? সিরাজউদ্দৌলা का इसके साथ कोई ताल्लुक नहीं है। এখানে দেখুন, অ্যাকচুয়াল নবাব সিরাজউদ্দৌলা বলতে গেলে একটাই জিনিস আছে, যেটা সাদাটা সিরাজের হাতে তৈরি মদিনা। এটা সিরাজের নানা আলিবর্দি মক্কা মদিনা থেকে 1756-তে এনে এটা তৈরি করেছিলেন। জাস্ট এটা ছাড়া আদার্স সিরাজের বলতে এখানে কিছু নেই। সিরাজকে যদি আপনারা দেখব মনে করেন বা পর্যটক, তাহলে তাদেরকে নদীর ওপরে খোশবাগে যেতে হবে। খোশবাগে সিরাজের 34 জনকে পাবেন ওখানে সমাধি। আর খুব ফেভারি যদি ভাবেন সিরাজকে দেখব, তাহলে আপনাকে যেতে হবে আপনার সিরাজের বাড়ি হীরাঝিল, যেটা সিরাজের আসল বাড়ি ছিল মনসুরগঞ্জ প্যালেস, নদীর ওপারে। এটা কারা করলো? এটা তো তখনকার দিনে বুঝতে পারছেন গোটা, এটা ইংরেজ ভার্সেস নবাবরা ছিল পাপেট। অতএব পাপেট নবাবের আন্ডারে সিরাজউদ্দৌলা যখন মির্জাফরের কারণে হেরে গেল মানে হারানো হলো, তখন সিরাজের তৈরি করা বাড়ি হাজার দরবার, যেটা দেখতে আসছে পর্যটক, দরবার এটা নয়, 1756 দরবার যেটা দেখতে আসছে মূলত, সেটাকে দেখতে পাচ্ছে না। সেটাকে না দেখে 72 বছর পরে হাজারদুয়ারি দেখে গিয়ে তারা মনটাকে বোঝাচ্ছে যে আমরা সিরাজের হাজারদুয়ারি দেখেছি। ভুল করছে তারা, এটা সিরাজের না, বাই ব্রিটিশ ইংরেজদের তৈরি করা। এটা ছিল কোর্ট। এখনও বর্তমান এটা সরকার নেওয়ার পর মিউজিয়ামে ঘোষণা করেছে। এটা ছিল বাংলা, বিহার, উড়িষ্যার তৎকালীন এটা ছিল কোর্ট। 1985 সালে আমাদের কেন্দ্র সরকার অধিগ্রহণ করার পর এখন বর্তমানে এটাকে মিউজিয়ামে ঘোষণা করেছে। তো এখন এটা হাজারদুয়ারি মিউজিয়াম। 1000টি দরজা, তা থেকেই নাম হাজারদুয়ারি। তবে এই ঐতিহাসিক নির্মাণের 900 দরজা বাস্তবে ছিল, বাকি 100টি দরজা নকল।
শত্রুদের বিভ্রান্ত করতেই এই নগর দরজা বানানো হয়েছিল। 3 তলা বিশিষ্ট প্রাসাদের উচ্চতা প্রায় 80 ফুট। প্রাসাদটিতে 114টি কক্ষ এবং 8টি গ্যালারি রয়েছে। এটি এখন একটি জাদুঘর এবং বাংলার নবাব, অভিজাত ব্যক্তি আর ব্রিটিশদের ব্যবহার করা নানান শৌখিন জিনিসের সংগ্রহ রয়েছে এখানে। এবং হাজারদুয়ারির যে ভেতরের যে বহু ঘরগুলো এবং অসংখ্য মূল্যবান যে পুরাকীর্তিগুলো সেখানে আছে, দর্শনীয় জিনিসগুলো সেখানে আছে, নবাবদের ব্যবহার করা যে জিনিসপত্রগুলো সেখানে আছে, সেগুলো নষ্ট হয়ে যেতে বসেছিল। এবং বিশেষ করে মহামূল্যবান গ্রন্থাগারটি নষ্ট হয়ে যেতে বসেছিল। সেগুলোকে সবই আধুনিক কায়দায় সংস্কার করা হয়। তারপর নবাবদের ব্যবহৃত আসবাব সংস্কারের আগে তো আমরা যখন ছোটবেলায় গিয়েছিলাম বা যেতাম, তখন তো দেখেছিলাম অনেক কিছুই নেই। এবং আমি 1955-56 সালের কথা বলছি, তখন আমরা দেখেছিলাম ঢুকতে গেলেই সেই পুরনো, তখন সংস্কার হয়নি, সংস্কারের অভাবে ঢুকছে এই সময়কার চিত্র। 1954 বাবার সঙ্গে আমি গিয়েছিলাম দেখতে হাজারদুয়ারিটা কেমন। তখন দেখেছিলাম একটা বিরাট একটা কাশিমের খোল, একটা বিশাল অতিকায় একটা বাঁশ, সেগুলো আর নেই। দেখেছিলাম নবাব হুমায়ুন শাহ আর ব্যবহৃত বহু জিনিস। দেখেছিলাম মুর্শিদাবাদের শেষ স্বীকৃত নবাব বাহাদুর ওয়াসিফ আলী মির্জার ব্যবহৃত যে গাড়ি, সেটা এখনো আছে। প্রাসাদে প্রবেশপথে সিঁড়ির দুপাশে 2টি ছোট কামান রয়েছে। জানা যায় ইংরেজ সাহেবদের স্বাগত জানাতে একসময় এতে তোপ দাগা হতো, তবে বর্তমানে সেগুলি অকেজো। তবে হাজারদুয়ারি বিখ্যাত তৈলচিত্রের জন্য। जैसे अगर आपसे सवाल किया जाए भाई हजारदुआरी म्यूजियम इज फेमस, परफेक्ट आंसर क्या होगा? परफेक्ट आंसर फॉर ऑयल पेंटिंग। ওই যে ফটোগুলো, বিশেষ করে একটি ফটো কথা আমার খুব বিশেষভাবেই মনে পড়ছে। বেরিয়াল অফ স্যার জন মুর, ইন্ডো ফ্রেঞ্চ যে ওয়ার 18 শতকে হয়েছিল, সেই যুদ্ধের একটি ঘটনা বর্ণিত হয়েছিল। স্যার জন মুর একজন ইংরেজ সেনাপতি নিহত হয়েছিলেন যুদ্ধে, তাকে কবর দেওয়া হচ্ছে এবং কবরের চারিদিকে সৈন্যরা ঘিরে আছে, তাদেরই সৈন্যরা ঘিরে আছে এবং একটা আলো, কেরোসিনের বাতি, সে বাতির একটা আলো স্যার জন মুরের মুখের ওপর পড়েছে। সে এক অসাধারণ চিত্র। এইরকম নবাব পরিবারের বিভিন্ন পুরুষদের ছবি এবং ধারাবাহিকভাবে মুর্শিদ কুলিকার শুরু থেকে, মুর্শিদ কুলিকার আমল থেকে পরবর্তীকালে যারা নবাব নাজিম হয়েছেন তাদের সকলের ছবি সেখানে আছে এবং সেগুলো সবই অয়েল পেন্টিং এবং অয়েল পেন্টিংগুলো খুব বড় বড় বিদেশি আর্টিস্টকে দিয়ে আঁকানো। তাছাড়া সিঁড়ি দিয়ে ওপরে যখন ওঠা যায় তখন দেখা যায় যে ইঙ্গো ফরাসি যুদ্ধ যেটা হয়েছিল ইউরোপে, সেই যুদ্ধের বিভিন্ন ছবি। হাজারদুয়ারি প্রাসাদের উল্টো দিকেই রয়েছে নিজামত ইমামবাড়া বা বড় ইমামবাড়া। এটাই সম্ভবত বাংলা তথা ভারতের সবথেকে বড় ইমামবাড়া। দ্বিতল বিশিষ্ট এই ইমামবাড়ার দৈর্ঘ্য 680 ফুট। জানা যায় সিরাজ এটিকে কাঁচ দিয়ে তৈরি করেছিলেন। আগুনে পুড়ে যাওয়ার পর 1847 সালে 7 লক্ষ টাকা ব্যয়ে এটির পুনর্নির্মাণ করা হয়।
নবাবী আমল থেকেই মহরমের সময় এখানে বহু মানুষের সমাগম হয়। সেই সময় মেলাও হয়। বছরের অন্য সময় এই ইমামবাড়া বন্ধ থাকে। ইমামবাড়াটা তো এটা তো একটা মসজিদ, এবং বছরে একবার ওপেন হয় মহরমের সময়, এবং বিরাট হাজারদুয়ারি সেই প্রশস্ত মাঠে মেলা হয়, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য যাত্রী সেখানে আসে। এবং রমজানের যে এক মাস যে উপবাস, সেই উপবাসের সময় এখনো সরকারি অনুদান দেয়া হয়, যেখানে গরিব মানুষ যারা খেতে পান না তাদের রমজানের রোজা ভাঙার, উপবাস ভাঙার সময় খাদ্য বিতরণ করা হয়। ইমামবাড়া এবং হাজারদুয়ারি প্রাসাদের মধ্যবর্তী স্থানে রয়েছে মদিনা মসজিদ। এটি মূলত হযরত মুহাম্মদ মদিনার রওজা মোবারকের একটি অনুরূপ প্রতিকৃতি। এটি নবাব সিরাজের সময়কার স্থাপত্য শিল্পের একটি নিদর্শন। জানা যায় এই মদিনার জন্য কারবালা থেকে পবিত্র মাটি সিরাজ নিজে মাথায় করে বয়ে এনেছিলেন। এই মদিনাকে ঘিরে আরও নানান গল্প রয়েছে, তবে তার কতটা সত্যি তা নিয়ে অনেকেই সন্দিহান। যেটাকে পিলা মসজিদ বলে, এই পিলা মসজিদের মাটি মদিনা থেকে আনা হয়েছিল, এবং তার ভেতরে সেই মাটি আছে আর কি। হ্যাঁ, এক রাতের মধ্যেই তৈরি হয়েছিল? না 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 না, সেটা অন্য একটা ফতেহ মসজিদ। সেটা মুর্শিদাবাদ লালগোলা যে বহরমপুর যে রেল লাইন, শিয়ালদা, সে রেল লাইনের ধারে ফতেহ মসজিদ, এবং সেটা এক রাত্রে তৈরি করার চেষ্টা হয়েছিল, কিন্তু হয়নি, সেই জন্য ওটা ইনকমপ্লিট। আর হাজারদুয়ারি সংস্কার করার পর আমরা দেখলাম, আমরা ছোটবেলায় যে হাজারদুয়ারির দেখেছিলাম, এমনকি 1969 সালে আমার গবেষণার প্রয়োজনে আমি দেখতে গিয়েছিলাম লাইব্রেরিটার অবস্থাটা কি। শোচনীয় অবস্থা। কোনো আধুনিক লাইব্রেরি যেমন করে রাখা হয়, সুরক্ষিত করা হয়, তা নয়, একবারে ঢিপ করে জঞ্জাল পড়ে আছে, যেখানে মূল্যবান বহু গ্রন্থ, এমনকি সোনার অক্ষরে লেখা কোরআন, সেটাও আছে, কিন্তু সুরক্ষিত নয়। সেটা আধুনিক লাইব্রেরির কে যেভাবে সুসজ্জিত করা হয় তার কোনো নামগন্ধ নেই। লাইব্রেরিটাকে এখন সুসজ্জিত করা হয়েছে, এবং একজন সরকারি বেতনভুক একজন ট্রেন্ড একজন লাইব্রেরিয়ান সে লাইব্রেরিতে আছে। কজন সে লাইব্রেরিতে পড়াশোনা করতে যাবে আমার জানা নেই। হাজারদুয়ারি প্রাসাদের উত্তর দিকে মদিনার পাশেই রয়েছে একটি বিশাল কামান। এটি বাচ্চাওয়ালি কামান বা তোপ বলে পরিচিত। 1647 সালে এই কামান তৈরি করেছিলেন ঢাকার বিখ্যাত কর্মকার জনার্দন কর্মকার। জানা যায় এই কামানটি 18 কেজি বারুদ দিয়ে একবারই দাগা হয়েছিল। তীব্র শব্দে বহু মহিলার গর্ভপাত হয়। এই ঘটনায় নবাব ব্যথিত হন, এবং এরপর আর কামানটি ব্যবহার করা হয়নি। তবে এই তথ্যের সত্যতা নিয়েও সংশয় রয়েছে। सब तो यहाँ पर आते हैं, देखते हैं, गाइड लोग भी उनको एडवाइस देते हैं, तो ये कि बिल्कुल फेक एकदम। देखिए आपको यहाँ पर मिलेगा बच्चा मर गया, बच्चा वाली तोप फेक। वो आपका कलेजा खाती थी, कलेजा जिंदा कवर फेक। हम प्रूफ के साथ इसको साबित कर सकते हैं। हम कैसे करेंगे? डॉक्टर A.K. करीम, डॉक्टर काली कंकर दत्ता, सर जुदूनाथ सरकार, डॉक्टर रिज़ा अली खान, इन लोग का आप तारीख हिस्ट्री अगर आपको वॉच करना है, एक राइटर पर डिपेंडेंस होगा नहीं, आपको ऑथेंटिक 5-7 राइटर पढ़ना पड़ेगा, तब आप सॉलिड सिद्धांत ले पाइएगा। হাজারদুয়ারি প্রাঙ্গণের মধ্যেই রয়েছে একটি উঁচু টাওয়ার ঘড়ি। নবাবী আমলে এটি বিরাট শব্দ করে সময় জানান দিত। সেই সঙ্গে নবাব ইংরেজ শাসকরা এলেও ঘণ্টা বাজানো হতো। মুর্শিদাবাদে হাজারদুয়ারির কাছেই ভাগীরথীর পূর্ব তীরে আরও একটি দর্শনীয় ঐতিহাসিক স্থান জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠরা আদতে রাজস্থানের নাগোরা অঞ্চলের মারোয়ারি জৈন ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়ী হীরাচাঁদ শাহের বংশধররা মুর্শিদাবাদে এসে বিশাল বাণিজ্য এবং ব্যাংকিং সাম্রাজ্য গড়ে তোলেন। পরে তারাই জগৎ শেঠ উপাধি পান।
জগৎ শেঠ এই দুটি শব্দের একত্রে অর্থ বিশ্বের ব্যাংকার। ইট, চুন এবং সুরকির তৈরি এই প্রাসাদ তুল্য বাড়িতে বিশেষ গোপন কক্ষ এবং পথ রয়েছে। সেখানে সোনাদানা, রত্নভাণ্ডার থাকত। সেই গল্প আজও প্রচলিত। হাজারদুয়ারি প্রাসাদ থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে রয়েছে কাঠগোলা বাগান। প্রায় ৪৫ একর জমির ওপর বিস্তৃত এই বাগানের মধ্যেই রয়েছে একটি প্রাসাদ। ১৮৭০ সালে এটি নির্মাণ করেছিলেন লক্ষ্মীপতি সিং দুগড়। এই প্রাসাদের আগে নাম ছিল ছত্রবাগ প্রাসাদ। বর্তমানে নামকরণ নিয়ে রয়েছে নানা জনশ্রুতি। কেউ বলেন এই বাগানের মূল ফটকের দুপাশে এককালে ছিল কাঠের গোলা। কেউ বলেন লক্ষ্মীপতি সিং বিভিন্ন দুষ্প্রাপ্য প্রজাতির গোলাপের ডাল কলম করে এই বাগান সাজিয়েছিলেন। কাটা গোলাপের বাগান কালক্রমে লোকমুখে হয় কাঠগোলা। ইউরোপীয় বন্ধু আপ্যায়ন এবং অতিথি সৎকারের জন্য দুগড়রা এই বাগান নির্মাণ করেন বলে জানা যায়। হাজারদুয়ারি প্রাসাদের দক্ষিণ প্রান্তে পাহাড় বাগান সংলগ্ন কেল্লা নিজামত চত্বরে রয়েছে ওয়াসিফ মঞ্জিল নামে প্রাসাদটি। এটি নতুন প্রাসাদ নামেও পরিচিত। ১৯০৪ সালে মুর্শিদাবাদের দ্বিতীয় নবাব ওয়াসিফ আলী মির্জা এই প্রাসাদ নির্মাণ করেন। শীতের মরশুমে মুর্শিদাবাদে ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানগুলি পরিদর্শনে পর্যটকদের ঢল নামে। দেশি বিদেশি পর্যটকরা ভিড় জমান এখানে। ডিসেম্বর থেকে জানুয়ারি এই সময়টা এখানে তিল ধারণের জায়গা থাকে না। প্রথম কথা হচ্ছে হাজারদুয়ারি মিউজিয়াম পর্যটকরা যারা আসে তাদেরকে প্রথমে আমরা অ্যাপ্রোচ করি যে আপনারা হাজারদুয়ারি মিউজিয়াম দেখতে গেলে আপনাদের এখানে যেগুলো আছে আমরা দেখাই বুঝি। আমরা মিউজিয়াম গাইড, অ্যাকচুয়ালি আমরা গাইড। প্রত্যেকটা জিনিস আমরা দেখি বুঝি, আপনাদের সঙ্গে একটা আমাদের নিজস্ব একটা যে রেট আছে যেটা আমরা যাকে যখন রেট নিয়ে তাদেরকে পুরোটাকে। এবার হাজারদুয়ারি দেখতে চাইলে হাজারদুয়ারি দেখা যদি আউটসিন যেমন হাজারদুয়ারি ছাড়া কাঠগোলা, কাঠরাত এগুলো আছে এগুলো, তখন তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে সেগুলো দেখি। এখানে দেখার বলতে গেলে এখানে যেমন আপনার ইমামবাড়ি আছে, বাচ্চাবলি কামান আছে, মদিনা আছে, হাজারদুয়ারি আছে, এগুলো সব কিছু টিকিটে তো কথা বলবে না। আমরা গাইড হিসাবে সামান্য একটা চার্জে গাইড নিয়ে তার ইতিহাসটাকে মানে পার্টিকে বলে বুঝে আমরা প্রবেশ করাই। কেননা এখনও ভাবতে পারছি না যে লোক হবে না হবে না, হলে পারে হবে। এখনও তো ডিসেম্বর এই জানুয়ারি ফেব্রুয়ারি আছে, হলে পারে বিশাল, তখন আপনার লোক লাইন দিয়ে টিকিট কাটতে পারবে না। না, তখন শুধু হাজারদুয়ারির মধ্যে মাথা গুনবেন, খালি মাথার মাথা। আজকেও তো দেখছি লোকজন তো যশ সামান্য আজকে এটাকে লোক বলে না। যখন আসবেন অ্যাকচুয়াল যখন মরশুম, তখন আপনি পা রাখতে পারবেন না। এই যে দুজন আছেন, আপনি এক জায়গা থেকে মনে খুঁজবেন কোথায় আছে, অথচ পাশেই আছে, আপনি লোক এত লোক। এখানে কেউ আসেন নিছক ছুটি কাটাতে, আবার কেউ আসেন ইতিহাসকে চাক্ষুষ করতে। কি ভেবে এখানে আসা? এখানে আমি অনেক ছোটোতে পড়েছি যে মুর্শিদাবাদে একটা হিস্ট্রিক্যাল প্লেস আছে, রাজা নবাব সিরাজউদ্দৌলার বাড়ি আছে নাকি, তাই দেখার জন্য এসেছি। কি দেখলেন এখন পর্যন্ত? এখন অবধি আমি হাজারদুয়ারিতে জাস্ট এলাম, হাজারদুয়ারির ভিতরটা পুরো ঘুরলাম, খুব ভালো। যত ঐতিহাসিক অস্ত্রগুলো সব রাখা আছে, ওগুলো দেখলাম। জি। কেমন লাগলো? খুব ভালো। কেমন লাগলো? খুব ভালো লাগলো। ভালো লাগলো। হ্যাঁ, ভীষণ ভালো লাগলো। পরেও কি আসবেন কি মনে? হ্যাঁ, সময় সুযোগ পেলে নিশ্চয়ই আসবো। ভিড়টা ভালো লাগছে। হ্যাঁ, খুবই ভালো লাগছে। কেমন লাগলো? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। অনেক কিছু দেখি, 7টা স্পট দেখেছি। কোথায় কোথায় গেছিলেন? 7টা স্পট কোথায় কোথায়? কাঠগোলা বাগান বাড়ি, জগৎ শেঠের বাড়ি, আর কোথায় জানো নসিপুরের রাজবাড়ি। এখানে কি কি দেখলেন? সংগ্রহশালায় গেছিলেন? হ্যাঁ, সমস্যা গিয়েছিলাম। সব দেখতে হ্যাঁ পেলেন? হ্যাঁ দেখছি। কেমন লাগলো এখানে? অসাধারণ অসাধারণ অসাধারণ। হ্যাঁ, মুর্শিদাবাদে এই প্রথম আসলাম, খুব ভালো লাগলো। হাজারদুয়ারি দেখলাম, অনেক কিছু হিস্ট্রি শুনলাম। আর এটা যথেষ্ট একটা ঐতিহাসিক প্লেস, যেখানে মানুষ প্রতি বছর আসে, প্রতি উৎসব, অনেক কিছু শুনলাম গাইডের থেকে। খুবই ভালো জায়গা, মানুষ চাইলে এখানে এসে ঘুরতে পারে একদিনের জন্য। যথেষ্ট কিছু জানার আছে আমাদের ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে এবং আমাদের নবাবদের সম্পর্কে, নবাব জামানার যেটা আছে সেইগুলো কিছু কিছু জিনিস মানুষ এখন জানেই না, অনেক কিছুই জানে না, কিছু জানে, ম্যাক্সিমামটাই জানে না। সেই জন্যই মানুষ এখন তো ভুলে গেছে ইতিহাসকে। সেই বাংলার গৌরব, এই মুর্শিদাবাদের যে নবাবদের যে রাজত্ব, সেটা যে কিভাবে তারা চালিয়েছে এবং ইংরেজরা কিভাবে তাদের থেকে সমস্ত লুট করে আমাদের বাংলা থেকে সোনা
একটা বাংলাকে ধ্বংস করে গেছে, সেটা এখানে আর না আসলে বোঝা যাবে না যে কী জিনিস ছিল, তারা কিভাবে এই মুর্শিদাবাদ থেকে একটা নবাবী রাজত্ব, সেটা এখন অনেকটাই লুপ্তর মধ্যে। তবে ম্যাক্সিমাম মানুষ আসে ঘোরে জাস্ট, কিন্তু ডিটেলটা জানলে সবারই একটু। মুর্শিদাবাদ ভ্রমণ আর ঘোড়ায় টানা টাঙ্গা চড়ার অভিজ্ঞতা যেন একে অপরের পরিপূরক। এখানে এসে টাঙ্গায় না চড়লে মুর্শিদাবাদ ভ্রমণই অসম্পূর্ণ থেকে যায়। দেশি বিদেশি পর্যটকরা তো বটেই, স্থানীয় পর্যটকরাও গাড়ি ছেড়ে টাঙ্গা সফর করেন। নবাবী আমলের প্রায় 2.5 শতাব্দী পরেও 300-র বেশি টাঙ্গা প্রাচীন ঐতিহ্য বহন করে চলেছে। এই টাঙ্গায় চড়েই পর্যটকরা মুর্শিদাবাদের বিভিন্ন দর্শনীয় স্থানগুলিতে ঘুরে বেড়ান। টাঙ্গা মূলত এখানকার সংস্কৃতি এবং পর্যটনের এক অবিচ্ছেদ্য অংশ। আনন্দ উপভোগ করছে যে মুর্শিদাবাদে যে পুরনো একটা ঐতিহ্য টাঙ্গা, টাঙ্গা মানে মুর্শিদাবাদ মানে একটা টাঙ্গা ঐতিহাসিক। পর্যটকরা আসছে তাদের ইচ্ছা মতো করে, তাদের ইচ্ছা পূরণ করবার জন্য আমাদের এই 200 টাঙ্গা রয়েছে। তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের যে সমস্ত স্পটগুলো রয়েছে সেইগুলো তাদেরকে টোটালটা ঘুরিয়ে নিয়ে এসে আমরা হাজির দিতে নিয়ে আসছি। আমরা বলবো আপনাদের সংবাদ মাধ্যমে যে মুর্শিদাবাদ ঐতিহাসিক জায়গা। মুর্শিদাবাদ একসময় ক্যাপিটাল শহর ছিল, বিদেশিরা মুর্শিদাবাদে একসময় ব্যবসা করতে আসতেন। তো সেই তুলনায় মুর্শিদাবাদের যে পরিযায়ী শ্রমিকের যে মুর্শিদাবাদে কল কারখানা কিছুই নেই। আমাদের পর্যটন শিল্প হচ্ছে এই হাজারদুয়ারি ঐতিহাসিক স্থান যেগুলো রয়েছে সেইগুলোকে বলবো সরকার যদি আরও একটু উদ্যোগ যদি নেয়, মুর্শিদাবাদকে যদি একটু সুনজরে দেখে, তাহলে মুর্শিদাবাদের আর্থিক অবস্থাটা আরও একটু উন্নতি হবে। মুর্শিদাবাদে এটা ঐতিহ্য, যেমন এখন আমরা 4 হুইলার এনে এসেছি, কিন্তু আমরা টাঙ্গা চেপেছি। হ্যাঁ, টাঙ্গা চেপে টাঙ্গাতে করে পুরো ঘুরলাম। কেমন লাগলো? খুব ভালো লাগলো। টাঙ্গাটাই স্পেশাল এখানে। মনে হলো না যে কোনো কিছুক্ষণের জন্য যে নবাবের মতো নবাবী স্টাইলে? হ্যাঁ, একটু তো মনে হলো তো যে ঘোড়া নিজেকে মনে হলো। শীতের মরশুম পড়তেই পর্যটকরা যেমন এখানে ভিড় জমান, তেমনি জেলার বিভিন্ন প্রান্ত থেকে পিকনিক করতে মানুষ এখানে আসেন। পার্শ্ববর্তী জেলা থেকেও প্রায় প্রতিদিনই এখানে ভিড় জমায় পিকনিক পার্টি। স্থানীয় পুর প্রশাসনের দাবি, বছরের প্রায় 25 লক্ষ মানুষ মুর্শিদাবাদে আসেন। পর্যটকদের সুরক্ষাকেই তারা অগ্রাধিকার দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। আমরা জানি প্রতি বছর ট্যুরিস্ট বাড়ে, এবছরও ট্যুরিস্ট বাড়বে। সেই হিসাবে আমরা মুর্শিদাবাদ পৌরসভার পক্ষ থেকে পানীয় জলের ব্যবস্থা, সিভিক ভলেন্টিয়ার এবং যেন কোনোভাবে মানুষ বঞ্চিত না হয়, কোনো পকেটমার, কোনো রকম সমস্যা, কোনো রকম অশান্তি। আমাদের এখানে যে সমস্যাটা তৈরি হয়, যারা ফিস্ট করতে আসে তাদের এক পার্টির সাথে আরেক পার্টির যেন ঝামেলা, এইগুলো যেন না তার জন্য সিসিটিভি ক্যামেরা, পুলিশ প্রশাসন তৎপর আছে। অলরেডি আমরা প্রশাসনিক তরফ থেকে এসডিও, এসডিপিও, আইসি এবং পৌরসভার পক্ষ থেকে আমরা সমস্ত টাঙ্গা চালক, টুকটুকি চালক এবং আমাদের হোটেল ওনারদের সাথে আমরা বসেছিলাম। আমাদের প্রশাসনিক মানবিক মুখ্যমন্ত্রীর যে নির্দেশ, পুলিশ স্পটগুলোতে যেটুকুনি পরিষেবা দেওয়ার প্রয়োজন এবং হঠাৎ করে কোনোভাবে হোটেলের রেট বাড়ানো যাবে না। ফুডের কোয়ালিটির মান সঠিক রাখতে হবে। কোনোভাবে কোনো ট্যুরিস্টকে কোনোভাবে খাবার খারাপ দেওয়া থেকে, হোটেলের ভাড়া বেশি নেওয়া থেকে শুরু করে এবং টাঙ্গা চালকদেরকে নির্দিষ্ট টাইমে বা নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরকে ঘোরানো, যেগুলো যা নিয়মের মধ্যে আছে সেগুলো আমরা বাধ্যবাধকতা একদম পরিষ্কারভাবে বলেছি। মুর্শিদাবাদ শহরে বর্তমানে যানজট একটি বড় সমস্যা। সেই সমস্যা দূর করতে বিকল্প রাস্তা এবং সরু রাস্তাগুলিকে চওড়া করতে পদক্ষেপ করছে মুর্শিদাবাদ পুরসভা। রাস্তাঘাটও সাজিয়ে তোলা হয়েছে। মরশুম শুরু হয়ে গেছে, আর দেরি না করে অবশ্যই সবাই একবার ঘুরতে আসুন মুর্শিদাবাদ হাজারদুয়ারিতে। মুর্শিদাবাদ থেকে আমি বিনয়, NK TV বাংলা।